হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 10 শিশুর। রাজশাহী মেডিকেলে মৃত্যু কমলেও বেড়েছে রোগী। ময়মনসিংহ ও বরিশাল নগরীতে মাসব্যাপী টিকাদান কর্মসূচি শুরু। মাঝখানে কিছু টিকা ভ্যাকসিন পাওয়া যায়নি, যেমন আমার বাচ্চাকে আমি দিতে পারিনি। আমি 2 দিন পৌরসভায় গেছি, তারপরে আর যাওয়া হয়নি। বিগত সরকারের গাফিলতির কারণে এরকমটা হয়েছে, হয়তো এরকমটা হইতো না। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক টেনশনে ছিলাম। যাই হোক, অবশেষে আমরা টিকাটা পেলাম। জ্বালানি তেল নিয়ে কমেনি গ্রাহক ভোগান্তি। আজও বন্ধ অনেক পাম্প। সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে 1200 লিটার ডিজেল জব্দ। কুষ্টিয়া দৌলতপুরের দরবার শরীফে ভাঙচুর ও পিটিয়ে হত্যার ঘটনায় পরিস্থিতি থমথমে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস অতিরিক্ত ডিআইজির। ইনভেস্টিগেশন চলছে, সেটা কি হয়েছে একটা প্রসেসে আছে, জানতে পারবে। পহেলা বৈশাখে শুরু হচ্ছে বহুল আলোচিত কৃষক কার্ড বিতরণ। প্রথম ধাপে ভর্তুকি মূল্যে সার বীজ সহ 10 ধরনের সুবিধা পাবেন 21,000 চাষি। মেন কৃষক সেই যেন এই কার্ডের আওতায় আসতে পারে এবং উপকৃত হয়। এই কার্ড পাইলে আমরা লোন করতে পারবো, সার কীটনাশক পাবো। পঞ্চগড় পৌরসভায় টিআর প্রকল্পে অনিয়মের অভিযোগ। বরাদ্দ পেলেও দৃশ্যমান কাজ হয়নি বিভিন্ন প্রতিষ্ঠানে। তদন্ত কমিটি গঠন। এইখানে এইভাবে কোনো মাদ্রাসার অস্তিত্ব আমি কোনোদিন দেখি নাই। বিগত 8-10 বছর ধরে এখানে কোনো মাদ্রাসা হচ্ছে নাই এবং কোনো হওয়ার কোনো পরিকল্পনাও দেখি না। মাদ্রাসা বলতে এখানের লোকজন আসে বৃহস্পতিবারে সব উজারি করে এবং শুক্রবারে সকালবেলা তারা চলে যায়। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 10 শিশু মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে 15 মার্চ থেকে আজ সকাল 8টা পর্যন্ত 179 জনের প্রাণ গেল। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 জন। এদিকে রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম মেডিকেল সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতালেও হাম ও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। শয্যার সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হামের প্রাদুর্ভাব প্রতিরোধে ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে মাসব্যাপী জরুরি এমআর টিকাদান কর্মসূচি। সকালে ময়মনসিংহ নগর ভবনের সামনে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রোকন। কার্যক্রম পরিচালনার জন্য নগরীতে 70টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত টিমও যুক্ত করা হবে। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী 58,668 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা শনাক্ত হয়েছে 14 জনের। মাঝখানে কিছু টিকা ভ্যাকসিন পাওয়া যায়নি, যেমন আমার বাচ্চাকে আমি দিতে পারিনি। আমি 2 দিন পৌরসভায় গেছি, তারপরে আর যাওয়া হয়নি। আর এর জন্যই আমি বাচ্চাকে আবার নিয়ে আসছি, যেন আক্রান্ত হওয়ার আগে যেন দিতে পারি। বিগত সরকারের গাফিলতির কারণে এরকমটা হয়েছে, হয়তো এরকমটা হইতো না। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক টেনশনে ছিলাম। যাই হোক, অবশেষে আমরা টিকাটা পেলাম। আমাদের প্রায় 60,000 শিশুকে টিকা আওতায় আনা হবে সিটি কর্পোরেশনে। যদি আর বাইরে কেউ থাকে সেও দিতে পারবে। আমরা ইতিমধ্যে আমাদের 70টা টিম করে দিয়েছি, দুজন করে। আমরা একজন করে পোর্টার দিয়েছি 33টা ওয়ার্ডে, একজন করে সুপারভাইজার দিয়েছি। এদিকে সকালে বরিশাল নগরের মল্লিকা কিন্ডারগার্টেন স্কুলে মাসব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এই ক্যাম্পেইনে 42,210 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর মোট 30টি ওয়ার্ডে চালু হবে এই কর্মসূচি। খুলনায় চোখ রাঙাচ্ছে হাম। সংক্রমণ যেমন বাড়ছে, সঙ্গে হাসপাতালেও বাড়ছে ভিড়। হাম আক্রান্ত শিশুদের বেশি ভোগাচ্ছে নিউমোনিয়া।
আইসোলেশন ওয়ার্ডেও নামে মাত্র। এক ওয়ার্ডে অনেক রোগী ও স্বজনরা থাকায় নতুন সংক্রমণ ঝুঁকি বাড়ছে। হঠাৎ রোগীর চাপ এতটাই বেড়েছে যে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। 9 মাসের আলামিনের প্রচণ্ড কষ্ট হচ্ছে শ্বাস নিতে, সারা শরীরে লালচে বর্ণ। ছোট্ট শিশুটি এতটাই নিস্তেজ যে কাঁদতেও ভুলে গেছে। ছোট্ট সোনামণিদের এই কষ্ট কি আর সইতে পারেন স্বজনরা? হাম উঠেছে, সে ডাক্তার বলল কি যে অ্যালার্জি, তা 5 দিন ধরে রোগী ভুগতেছে, সাথে শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ ইউনিটের একটি অংশ প্রস্তুত করা হয়েছে আইসোলেশন ইউনিট হিসেবে। 13 শয্যার এই ইউনিটে 8 এপ্রিল রোগী ভর্তি ছিল 22 জন। প্রতি রোগীর সাথে 2 জন করে থাকলে ছোট এই ইউনিটে মানুষ ছিল প্রায় অর্ধশত। বেশিরভাগেরই মুখে নেই মাস্ক। হাম আক্রান্ত একজন রোগী থেকে নতুন অন্তত 18 জন পর্যন্ত আক্রান্ত হতে পারে। তাই আইসোলেশন ওয়ার্ডে ঝুঁকি আরও বেশি বলে মনে করছেন রোগীর স্বজনরা। কত কষ্ট করতেছি দেখেন, আইসিইউতে 3-4 দিন নিচে ময়লা আবর্জনা, দেখেন কি অবস্থা, সে সবারই ময়লা আবর্জনা চারিদারে এসে সব এই ভিতরে এসে জমা হচ্ছে। মানে এটা হলে বাচ্চাদের এক তো শ্বাসকষ্ট হয়, গায়ে চুলকানি, মানে খুব অশান্তি এদের। আইসোলেশন বলতে কি বোঝায়, কিন্তু এখানে আইসোলেশনের কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না। অনেকে আছে ডায়রিয়া বাচ্চা আসছে, সেই ডায়রিয়া বাচ্চার সাথে যদি একটা ভালো বাচ্চাও দেওয়া হয় তাহলে তো সেই বাচ্চাও ডায়রিয়াতে ইনফেক্টেড হবে, এটা তো আর বড় একটা রিস্ক। স্বাস্থ্য বিভাগের তথ্য, গত 9 মার্চ পর্যন্ত খুলনা বিভাগের 10 জেলায় হাম রোগী শনাক্ত হয়েছে 956 জন। হামের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে কুষ্টিয়া জেলা। 213 রোগী শনাক্ত হয়েছে পাশের যশোর জেলায়। মাগুরায় আছে 95 জন, খুলনায় 72, মেহেরপুরে 70, সাতক্ষীরায় 50, ঝিনাইদহে 40, নড়াইল ও বাগেরহাটে 36 জন করে এবং সবচেয়ে কম 13 জন শনাক্ত হয়েছে চুয়াডাঙ্গায়। রোগী বাড়লেও চিকিৎসার মান ভালো নয় বলে অভিযোগ স্বজনদের। মানুষ এখানে অনেক হয়রানি হচ্ছে, কারণ এখানে কোনো ভালো ডাক্তার নাই। কোনো যারা শিশু ডাক্তার কুষ্টিয়া শহরের ভালো ভালো জায়গায় আছে, সে সকল শিশু ডাক্তাররা কেউ আসে না। এদের কোনো আলাদা ট্রিটমেন্ট হচ্ছে না, ডায়রিয়া রোগীদের ভিতরে রাখছে। হাম রোগীর জন্য তো আলাদা স্পেস থাকার দরকার আছে, পেশেন্ট প্লাস পেশেন্টের সাথে যে থাকবে, কিন্তু সেই স্পেস এখানে নাই। হঠাৎ কেন বিভাগের প্রতিটি জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তা নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা। তবে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকা ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে ভ্যাকসিন দিতে সমস্যা হওয়ায় হামের সংক্রমণ হচ্ছে বলে মনে করেন তারা। 4 বছর পর পর যে মেজিস ক্যাম্পেইন, বিশেষ মেজিস ক্যাম্পেইন, সেটা তো হয় নাই। তার কারণেও এটার একটা ইফেক্ট পড়তে পারে বলে আমাদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন। খুলনা বিভাগে হামের সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত মারা গেছে 1 জন। আক্রান্ত শিশুদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে এই হামের যারা সন্দেহজনক রোগী তাদের জন্য আইসোলেশনের যে চিকিৎসা ব্যবস্থাপনা, সেটি ব্যবস্থাপনা রয়েছে এবং এছাড়াও 250 শয্যা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতেও এই ব্যবস্থা চলমান আছে। হাম সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহভাজন হামে টানা 3 দিন আর কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে আক্রান্তদের ভর্তির হার কমেনি, বরং প্রাদুর্ভাব শুরুর পর থেকে একদিনে চিকিৎসাধীন থাকা রোগীর সংখ্যা সর্বোচ্চ দাঁড়িয়েছে রোববার। স্বাস্থ্য অফিস বলছে, বিশেষ ক্যাম্পেইন শুরুর পর থেকে রাজশাহী জেলার অধিক সংক্রমণের জন্য চিহ্নিত এলাকাগুলোতে এই পর্যন্ত 72,000 শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার 17%। 20 এপ্রিল থেকে টিকার আওতাধীন এলাকা আরও বাড়লে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী তারা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ 24 ঘন্টায় সন্দেহভাজন হামের রোগী ভর্তি হয়েছে 15 জন। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 13 জন রোগী। প্রাদুর্ভাব শুরুর পর থেকে গত টানা 3 দিন সন্দেহভাজন হামের কোনো রোগী মারা যায়নি এই হাসপাতালে। তবে সংক্রমণে ভর্তির হার এখনও ঊর্ধ্বমুখী। চলতি মাসের প্রথম 12 দিনে মোট 252 জন রোগী ভর্তি হয়েছে। বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 188 জন। একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে গত 10 এপ্রিল 29 জন। পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে 21 জন রোগী ভর্তি হয়েছে এখানে। স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি মোকাবেলায় এই মুহূর্তে রাজশাহী বিভাগের 5 জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। রাজশাহীর 5টি জেলার 10টি উপজেলায় এবং 5টি পৌরসভায় আমাদের টিকাদান কার্যক্রম গত 5 তারিখ থেকে
বিশেষ টিকাদান কর্মসূচি চালু হয় এবং সেই লক্ষ্যে আমরা ৭২,০০০ মতো টিকা অলরেডি দেওয়া সম্পন্ন হয়েছে। এদিকে রামেক হাসপাতালে সংক্রমণ নিয়ে প্রতিদিন মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা বেড়েছে। এ মাসের শুরুতে এই সংখ্যা ছিল ১৩২ জন। রোববার সর্বোচ্চ ১৫৬ জন রোগী একদিনে চিকিৎসাধীন রয়েছে। এ মাসের শুরুতে ৩৪০ জন ছিল এ যাবৎ চিকিৎসা নেওয়া মোট রোগী। সেই সংখ্যা ১২ দিনে বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ জনে। এই হাসপাতালে মারা যাওয়া মোট ৪৮ জনের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে গত মাসে। স্বাস্থ্য বিভাগ আশা করছে টিকাদান কার্যক্রম সম্পন্ন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী জেলায় ৪,৮,৭০০ শিশুকে বিশেষ টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন শুরুর পর থেকে এরই মধ্যে ৭২,০০০ শিশু টিকা পেয়েছে। অবশ্যই আশাবাদী যে আমাদের টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের প্রকোপ কমে আসবে। সেই সঙ্গে আমরা রোগীদেরকে আমাদের মরবিডিটি মর্টালিটি কমানোর জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। জারিন অর্নি, যমুনা নিউজ। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছে না। পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। আবার সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুদ। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুতদারির পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে, ফলে সংকট কাটছে না। খুব একটা অশান্তির মধ্যে আমরা আছি। এই লাইন খাড়া লাগে, ৫-৭ ঘন্টা করে লাইন খাড়া লাগে, লাইন খাড়ি তেল পাইতেছি না। কর্মসংস্থান ফেলে এখানে ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে থাকা লাগে। আমাদের ডিউটি আছে, বলতে ডিউটি আছে, সবাই মিলে একটু বোধ করতেছে, একবারে খুব বিরক্ত ফিল করতেছে সবসময়। মনে হচ্ছে সেভ করতে বা যেখানে জামে পড়লো ওখানে স্টার্ট বন্ধ রাখতো, ওরকম অনেক কিছু তেল সেভ করার জন্য। জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির খবর জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা, তারা কি বলছেন এই ব্যাপারে একটু সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ছোঁয়া, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের একটি পেট্রোল পাম্পে। এর বাইরে ফেনীতে আরো 27টি পেট্রোল পাম্প রয়েছে। আমি যে পেট্রোল পাম্পটিতে আছি এখানকার যে চিত্রটি একই চিত্র হচ্ছে যে বাকি যে 27টি পেট্রোল পাম্প রয়েছে সবগুলোতে একই চিত্র। কারণ হচ্ছে যে এখানকার যে পাম্প মালিক, আমি তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে গত 2 দিন আগে তারা 4,500 লিটার ডিজেল পেয়েছেন, 4,500 লিটার তারা অকটেন পেয়েছেন। তো তাদের কিছুটা ডিজেল থাকলেও মূলত অকটেন তাদের যেদিন এনেছে সেদিনে 2 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। তবে আজকে তারা পে অর্ডার করেছে, হয়তো বা রাতের মধ্যে তারা পাবেন। এখানকার যে সকল গাড়ির চালক যারা রয়েছে, বাইকার যারা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এটি একটি যেহেতু বৈশ্বিক মহামারী, তাদের আসলে কোনো ধরনের এই সংকটে তাদের কোনো ধরনের অভিযোগ না থাকলেও তবে সরকারের প্রতি তাদের কিন্তু ক্ষোভ রয়েছে। কারণ হচ্ছে যে সরকার বলছে যে পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত তেল রয়েছে, বাস্তবতা হচ্ছে যে তারা এসে কিন্তু ফিরে যাচ্ছে। গতকালকে থেকে এখানে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের তেল সরবরাহ করা হয়নি। যে সকল বাইকার যারা রয়েছে তারা এখান থেকে এসে ফিরে যাচ্ছে। আমি এখানকার যারা পেট্রোল পাম্প মালিক সমিতি যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তাদের যে প্রতিদিনের যে চাহিদা 2.5 লক্ষ লিটার থেকে 3 লক্ষ লিটারের চাহিদা, সেই মোতাবেক তারা কখনো অর্ধেক, কখনো 4 ভাগের 1 ভাগ, কখনো তারা 5 ভাগের 1 ভাগ পাচ্ছেন। যার কারণে হচ্ছে যে গ্রাহকের যে চাহিদা, সে চাহিদা এই সকল পাম্প মালিকরা আসলে সেভাবে দিতে পারছে না। ছোঁয়া, অনেক ধন্যবাদ আরিফ আপনাকে। সাতক্ষীরার কালীগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। দুপুরে প্রমান্দকাটি এলাকায় মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোরলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি ড্রামে মেলে 1200 লিটার ডিজেল। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ভ্রাম্যমাণ আদালত ফেরদাউস মোরলকে 10,000 টাকা জরিমানা করে। জব্দকৃত তেল কালীগঞ্জ থানার ওসির জিম্মায় দেওয়া হয়। সরকার নির্ধারিত দামে তা বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোরলের দাবি, তার নিজস্ব জমিতে সেচ দেয়া ও ভেকো মেশিনে ব্যবহারের জন্য ডিজেল সংগ্রহ করে রেখেছিলেন তিনি। কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর এলাকার নিজেকে পীর দাবি করা শামীম রেজা গণপিটুনিতে নিহতের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকা জুড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য। আর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি। তিনি জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দায়ীদের বিরুদ্ধে।
শনিবার দুপুরে ফিলিপনগরে কথিত পীর শামীম রেজার দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। মারধর করা হয় শামীম রেজাকে। হাসপাতালে নিলে মারা যান তিনি। শামীমের বিরুদ্ধে অভিযোগ ইসলাম এবং কোরআন নিয়ে বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করার। এক অনুসারীর মৃত্যুর পর জানাজা শেষে বাদ্যযন্ত্র বাজিয়ে দরবারের মধ্যে কবর দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। তার জের ধরেই হামলা ও হত্যার ঘটনা। এখানে হচ্ছে তিনি একটা দরবার করেছে, তা আমাদের এলাকার কিছু লোক সে কালকে হত্যা করেছে। হরে কৃষ্ণ হরে রাম এই করি। লোকটা কি ভালো ছিল বলেন তো? মুসলমানের ধর্ম কোনদিন পালন করেছে? ঘটনার পর এ বিষয়ে কথা বলতে চাচ্ছেন না স্থানীয়রা। বাদ আসর জানাজা শেষে শামীমের মরদেহ স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। আমার সম্পর্কে হলো চাষা হয়তো বাড়ি কাজ বাড়ি না, কোনো হিন্দু কোনোই নাই। এখানে পরে যখন হলো আপনার এইসবগুলান হয়েছে, এগুলান আমরা ঢাকায় ছিল, তখন আমরা ওগুলান দেখিনি। এই ঘটনায় কোনো মামলা হয়নি এখনো। নিহতের ভাই জানিয়েছেন পরে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমার ভাই হিসাবে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তার বিচার আইনগতভাবে যে বিচার হওয়া উচিত সেটা আমি চাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি। দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে কোনো ধর্মের অবমাননা শোভনীয় নয়, এটা আমাদের প্রচলিত আইনে অপরাধ। একটা ধর্ম সম্পর্কে অবমাননা করেছেন, বিভিন্ন ওনার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে উনি বিভিন্ন বক্তব্য দেওয়ায় স্থানীয় জনগণ তাকে হত্যা করেছে। তো আমাদের দেশের প্রচলিত আইনে যেটা ব্যবস্থা আছে আমরা করব। ঢাকার কেরানীগঞ্জের বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরের মুরিদ ছিলেন শামীম। পরে নিজের এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন কালান্দার বাবা শামীম জাহাঙ্গীর দরবার শরীফ। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের পরদিন এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে স্থানীয় একটি ভুট্টা খেতে মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী ফাতেমার মরদেহ পাওয়া যায়। পরিবার জানায় শনিবার বিকেল থেকে ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে ভুট্টা খেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। মধুপুর থানার ওসি জানান, নিখোঁজের সময় ফাতেমার কানে ও গলায় স্বর্ণের গহনা ছিল। মরদেহ উদ্ধারের সময় সেগুলো পাওয়া যায়নি। আর ধারণা করা হচ্ছে গহনা ছিনিয়ে নিতেই শিশুটিকে হত্যা করা হয়েছে। এবার কৃষক কার্ড। বাংলা নববর্ষের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান চাষিদের হাতে এই কার্ড বিতরণ উদ্বোধন করবেন। কার্ডধারীরা যেমন নানা প্রণোদনা পাবেন, তেমনি তাদের জন্য থাকবে ভর্তুকি মূল্যে সার, বীজও। আপাতত দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে কৃষক কার্ড। পর্যায়ক্রমে হবে সারা দেশে। কৃষি খাতে সরকারের দেয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা সহজলভ্য করতে কৃষকদের কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কার্ডের মাধ্যমে গ্রামের সাধারণ কৃষক স্বল্প সুদে কৃষি ঋণ, ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক সহ 10 ধরনের সুবিধা পাবেন। এছাড়া কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন হলে কৃষকদের জন্য সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। প্রথম ধাপে 21,000 ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। আমরা কৃষি কার্ডের আবেদন করছি। আশা করি 14 তারিখের মধ্যে যেন আমরা এই কৃষি কার্ডগুলো হাতে হাতে পাই। এই কৃষি কার্ড অনুযায়ী আমাদের সার, স্বল্পমূল্যে সার, বীজ এবং কৃষি ব্যাংক থেকে কিছু ঋণ দিতে পারে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমরা কৃষকগুলো উপকৃত হব, যে আমরা কৃষি ভালোভাবে করতে পারবো। এই কার্ড পাইলে আমরা লোন করতে পারবো, সার, কীটনাশক পাবো এবং আমাদের কৃষিকাজের খুব সহজ হবে। তবে কৃষকরা বলছেন, কেবল চাষাবাদের সাথে সম্পৃক্তদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলেই এই উদ্যোগের সফলতা আসবে। তারা বলছেন, আগেও কৃষকদের জন্য কাগজে কলমে কিছু সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে প্রকৃত অনেক চাষি সে সুবিধার দেখা পাননি। আগে কৃষি কার্ড পাইছি কইছিলাম, তখন আমরা বীজ টিজ কিছু পাইনি, শুধু আমরা সারটাই পাই। গরিব কৃষকরা এবং ন্যায্য যে কৃষক, যে মেন কৃষক, সেই যেন এই কার্ডের আওতায় আসতে পারে এবং উপকৃত হয়। আমাদেরকে বিভিন্ন প্রণোদনার কথা বলছে, উচিত মূল্যে সার, কীটনাশক, বীজ এগুলো দেওয়ার কথা বলেছে। যদি আমরা এগুলো পেয়ে থাকি তাহলে আমরা উপকৃত হব।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষকের অন্যান্য ভাতা প্রাপ্তির কোনো কার্ড আগে থাকলে তার নতুন কার্ডের অধীনে চলে আসবে। এছাড়া কার্ডের আওতায় জমির পরিমাণ অনুযায়ী সার কিনতে পারবেন কৃষক। আশা করা যাচ্ছে এর মাধ্যমে এই অঞ্চলের কৃষকদের যে আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হবে এবং কৃষির যে বিভিন্ন উপকরণগুলো আছে এগুলো এই কৃষক কার্ডের মাধ্যমে তারা পাবেন। এই কার্ডের আওতায় কৃষকরা সরাসরি সরকারি যে সহযোগিতাগুলো আছে, বিশেষ করে সরকারি প্রণোদনা এবং কৃষক তার যে প্রয়োজনীয় যে কৃষি উপকরণ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি, কীটনাশক, পশুখাদ্য, এগুলো সরাসরি কার্ডের মাধ্যমে তারা কিনতে পারবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, সরকারের নেয়া কোনো উদ্যোগেই দল, ধর্ম, বর্ণ বিবেচনা করা হবে না। আগামী সরকার তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কৃষক কার্ড বিতরণ করবে। আমিও নিজেও বলতে পারবো না ওই 2000 যে কৃষক কে কার্ড পাচ্ছে, আমিও বলতে পারবো না। এইখানে তারা বিভিন্নভাবে 3 স্তরে যাচাই বাছাই করে সেইখানে তারা নির্ধারণ করেছেন কে কে কোন ক্রাইটেরিয়া পেতে পারে। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার। মৎস্য চাষী ও দুগ্ধ খামারিরাও এই কার্ডের আওতায় পড়বেন। জারিন অর্নি, যমুনা নিউজ। পঞ্চগড় পৌরসভায় টিআর প্রকল্পের অর্থ বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সাতটি মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য প্রায় 15,60,000 টাকা বরাদ্দ অনুমোদন করে পঞ্চগড় পৌরসভা। অনুমোদনের 1 বছর পর হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি কয়েকটি প্রতিষ্ঠানে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। আর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পৌর প্রশাসক। গত 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর নগদ টাকা কর্মসূচির আওতায় 7টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়ন কাজের জন্য 15,60,000 টাকা বরাদ্দ দেয় পঞ্চগড় পৌরসভা। এর মধ্যে পঞ্চগড় মার্কাস মাদ্রাসায় 3,20,000 টাকা, তালিমউদ্দিন একাডেমিতে 3,90,000, রওশনাবাগ মাদ্রাসাতুল ফালা বালক মাদ্রাসায় 3,90,000 এবং বাকি 4টি মাদ্রাসায় 1,15,000 টাকা করে বরাদ্দ দেয় পৌরসভা। কিন্তু অনুমোদনের 1 বছর পার হলেও দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি পঞ্চগড় মার্কাস মাদ্রাসার। এইখানে এইভাবে কোনো মাদ্রাসার অস্তিত্ব আমি কোনোদিন দেখি নাই, আমার নজরেও পড়ে নেই। এখানে তো কোনো মাদ্রাসা নাই, বিগত 8-10 বছর ধরে এখানে কোনো মাদ্রাসা হচ্ছে নাই এবং কোনো হওয়ার কোনো পরিকল্পনাও দেখি না। এখানে মার্কাজের কোনো মাদ্রাসা নাই এবং মাদ্রাসার অনুসূচনাও নেই। মাদ্রাসা বলতে এখানের লোকজন আসে বৃহস্পতিবারে সব গুজারি করে এবং শুক্রবারে সকালবেলা তারা চলে যায়। সরেজমিনে দেখা যায় একক ব্যক্তি মালিকানায় পরিচালিত রওশনাবাগ মাদ্রাসাতুল ফালা, ইসলামবাগ মাদ্রাসাতুল রাইয়ান ও তালিমউদ্দিন একাডেমি মাদ্রাসায় বরাদ্দের টাকায় কেনা হয়েছে ফার্নিচার, ল্যাপটপ, ফ্রিজ সহ নানা ব্যবহারিক পণ্য। চাহিদাপত্র অনুযায়ী এসব পণ্য কেনা হয়েছে বলে দাবি বরাদ্দ পাওয়া মাদ্রাসা কর্তৃপক্ষের। এই মেমো দিয়ে আমরা ক্রয় করেছি, সেই মেমোগুলো আমরা সরাসরি উপজেলা পরিষদে আমরা সেই এই মেমোগুলো সম্পূর্ণগুলো আমরা জমা দিয়ে দিয়েছি। আর এটার কপি আমরা আমাদের কাছে রাখিনি। ভোচারও আমরা ওই উপজেলা অফিসে সেগুলি আমরা সাবমিট করেছি। এরপরে আমাদেরকে দ্বিতীয় বিল দিয়েছে এবং এখানে আমাদের অডিটও হয়েছে। এখানকার কার্যক্রম ওনারা দেখেছেন, ছাত্রদের পড়া অবস্থায় দেখেছিলেন, যাবতীয় বিষয় দেখে ওনারা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই নেই স্থায়ী অবকাঠামো বা স্বীকৃত শিক্ষা কার্যক্রম। তবুও বরাদ্দ দেয়া হয়েছে সরকারি উন্নয়ন তহবিল থেকে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। ব্যক্তির প্রতিষ্ঠানে সরকারি ফান্ড আমার মনে হয় না যে এটা দেওয়া উচিত। অবকাঠামো থেকে শুরু করে সব কিছুই আছে, তাদের এই জিনিসগুলোর থেকে বেশি হকদার হচ্ছে গ্রামের যেই অসহায় গরিব ছোট মাদ্রাসাগুলো, এইগুলো। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে পৌর প্রশাসন। ব্যক্তিগত যদি প্রতিষ্ঠান হয়ে থাকে সেটা যাচাই বাছাই হবে। আর দ্বিতীয় কথা যে আমাদের একটা কমিটি আছে, এককভাবে কিন্তু বরাদ্দ দেওয়া হয়। কমিটি একটা মিটিং করে, মিটিং করার পরে তারপরে তালিকাটা চূড়ান্ত হয়। সেই তালিকা আমরা জেলা কর্ণধার কমিটিতে পাঠাই দিই। যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে সেটাতে অনিয়ম আমরা দেখতে পেয়েছি নিউজের মাধ্যমে। এই নিউজ পাওয়ার পরেই আমি আমাদের নির্বাহী প্রকৌশলী প্রণববাবু তাকে একটা 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি পৌরবাসীর। সাইফ আহমেদ,
যমুনা নিউজ। যমুনা টেলিভিশনে ঘুষ দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রচারের পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রকৌশলী ইমরুল হাসানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী শিমুল কুলদার। তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রধান কার্যালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে সংযুক্ত করা হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন হয়েছে। 2% ঘুষ না দেয়ায় একটি সড়ক উন্নয়ন কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী ইমরুল হাসান। এমন অভিযোগের বিষয়ে গেল 9 এপ্রিল একটি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপরই নড়ে চড়ে বসে এলজিইডি কর্তৃপক্ষ। বর্ষা শুরু হতে এখনও বাকি, কিন্তু এর আগেই মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে দেখা দিয়েছে ভাঙন। আরিচা 1 নম্বর ফেরিঘাট থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ভিটেমাটি হারানোর শঙ্কায় নদী পাড়ের বহু মানুষ। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অসময়ে ভাঙছে যমুনার পার, নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, হুমকির মুখে বহু স্থাপনা। 2 সপ্তাহ ধরে মানিকগঞ্জের আরিচা 1 নম্বর ফেরিঘাট থেকে তেওতা বাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এটি এখন যমুনা নদীর ভাঙনের মুখে দাঁড়িয়ে। গেল বছর এখানে বালুর বস্তা ফেলে বাড়িটিকে কোনো মতে রক্ষা করা হয়েছিল, কিন্তু এবার নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আবারও হুমকির মুখে পড়েছে। আর এভাবে ভাঙন চলতে থাকলে এই বাড়িসহ আশপাশের অনেক বাড়িঘর নদীতে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমরা এই ভাঙনেতে খুব আতঙ্কের মধ্যে আছি, আমাদের অনেক ভয়ঙ্কর অবস্থায় আছি। যদি এটুকু ভেঙে যায় তাহলে আমরা যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমাকে থাকার মতো কোনো জায়গা নেই। 2টা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, 8টা মসজিদ, স্কুল এবং জমিদার বাড়ি থেকে দক্ষিণ দিকে যদি এটা না ফালাসি ব্যাগ সাময়িক আমরা থাকতে পারব না। এখন যদি পানির নিচে থেকে বস্তা ফেলে উপর দিকে ওঠানো যায় তাহলে বস্তাগুলো মজবুত হবে। স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার পরিবর্তে শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে এই ভাঙন থেকে রক্ষা পাওয়া সম্ভব। বর্ষার সময় এই পর্যন্ত পানি যখন আসছে তখন হলো নৌকা এনে এই জায়গাতে উপর দিয়ে ফেলে গেল, কিন্তু নিচের তো ফেলাই। তার জন্য এখনই যদি ফেলে এইভাবে ফেলে তাহলে এই ভাঙনিটা কমবো। বর্ষার সময় এখন পানির ভিতরে বস্তা ফালানো হইতেছে, কোথায় পড়তেছে বস্তা, কি কাজে লাগতেছে, এটা এত তোয়াক্কা হয় না। আর এখন বস্তা ফালাইলে, নদীর পর্দায় বস্তাগুলো ফালাইলে এটা দেখে শুনে ফালাইতে পারবে, কি কার্যকারিতা আসবে, কাজে লাগবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। ব্যাপক পরিসরে কাজ করার জন্য আমরা একটা বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য আমাদের ডিপি প্রণয়ন আছে। আর প্রকল্পটি পাশ করার পূর্বে যেন মানুষের জানমাল রক্ষা করা যায় এবং সরকারি এবং বেসরকারি স্থাপনার জন্য নদী গর্ভে বিলীন না হয়ে যায়, যেন রক্ষা পায়, সেই ব্যাপারে আমরা যথেষ্ট কাজ করে যাচ্ছি। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেছেন স্থানীয় সংসদ সদস্য। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পানিমন্ত্রীর কাছে আমি ডিও দিয়েছি, তারা অতি দ্রুত এই ভাঙন এলাকাগুলোকে, এবারের বর্ষায় ভাঙন এলাকাগুলোকে যাতে না ভাঙে তার জন্য জিও ব্যাগ দিয়ে এই মেহনতি মানুষের বসতবাড়ি, চাষের জমিটা তারা রক্ষা করতে চেয়েছেন। বর্ষার আগেই কার্যকর ব্যবস্থা না নিলে যমুনা নদীর ভাঙনে আরও বিস্তীর্ণ এলাকা বিলীনের শঙ্কা স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।